টিএফআই সেল এয়ারপোর্টের পাশে অবস্থিত এই মেইন রোডের ধারেই কত কোটি গাড়ি চলাচল করেছে এর পাশ দিয়ে 8 বছর তারই আড়ালে ভিকটিমরা বন্দী ছিল আমরা বুঝতে পারিনি। সেটা জুলাই বিপ্লব হয়েছে বলে আমরা বের করতে পেরেছি। এখন সেই বিচারটা যদি বন্ধ হয়ে যায়, এর চেয়ে বড় দুর্ভাগ্য একটা জাতির জীবনে আর কিছু হতে পারে না। মানুষের দুই কাঁধে দুজন ফেরেশতা থাকে, কিরামুন কাতিবিন। শেখ হাসিনার দুই কাঁধে দুই ফেরেশতা ছিল, তার সমস্ত আমলনামা রেকর্ড করে রেখেছে এবং এগুলো বিচারের ক্ষেত্রে আমাদের কাজে লেগেছে। এমন সব অকাট্য তথ্য প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা প্রসিকিউশনের সহযোগিতায় জোগাড় করে রাখা হয়েছে যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের মূল কাজগুলো যারা করেছে, যে লোকগুলো করেছে, যে সংস্থাগুলো করেছে, যে যারা নির্দেশনায় ছিল, যারা বাস্তবায়নে ছিল, পুরো চক্রের যে অপরাধের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো নার্ভাস সিস্টেম সব কিছুকে কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে। এইরকম একটি অভূতপূর্ব সুযোগ তৈরি করে দিয়েছিল জুলাই বিপ্লব, না হলে এটা কোনোদিন বের করা যেত না। টিএফআই সেল এয়ারপোর্টের পাশে অবস্থিত এই মেইন রোডের ধারেই কত কোটি গাড়ি চলাচল করেছে এর পাশ দিয়ে 8 বছর তারই আড়ালে ভিকটিমরা বন্দী ছিল আমরা বুঝতে পারিনি। সেটা জুলাই বিপ্লব হয়েছে বলে আমরা বের করতে পেরেছি। এখন সেই বিচারটা যদি বন্ধ হয়ে যায়, এর চেয়ে বড় দুর্ভাগ্য একটা জাতির জীবনে আর কিছু হতে পারে না। একটা বিরাট স্বাধীনতা অর্জন করার পরে সেটাকে সিম্পলি যদি বুড়িগঙ্গার জলে জলাঞ্জলি দেওয়া হয়, এর চেয়ে হতভাগ্য জাতি আর পৃথিবীতে কেউ হতে পারে না। আজকে আগের সেশনে দুজন লয়ার ছিলেন, তারা কথা বলেছেন বিচার প্রক্রিয়ায় কোথায় সমস্যা, কোর্টের কি সমস্যা, আইনের কোথায় কি সমস্যা। দেখেন, সংস্কারের যে অভূতপূর্ব সুযোগ তৈরি করে দেয়া হলো, সেই জায়গায় সেই সংস্কার থেকে কেন সরে যাচ্ছে সরকার, এটা আমাদের বোধগম্য নয়। সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট থেকে সরে গেলেন, বিচারক নিয়োগের অধ্যাদেশ থেকে সরে গেলেন, গুমের আইন থেকে সরে গেলেন, মানবাধিকার আইন থেকে সরে গেলেন। প্রত্যেকটাই ছিল জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, এই দেশটাকে এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতম যে সংস্কৃতি, সেটার থেকে বের করে নিয়ে আসার যে প্রচেষ্টা ছিল, সব কিছুকে আপনি পায়ে ঠেলে দিচ্ছেন কেন? এই পায়ে ঠেলে দেয়া একটা গোটা জেনারেশনের সাথে একটা বিশ্বাসঘাতকতা বলে আমি মনে করি। শুনতে খুব কড়া মনে হলেও আজকে যারা ক্ষমতায় আছেন তারাই বিপ্লবের অংশীদার। তারা ছিলেন, তাদের নেতাকর্মীরা 17 বছরের মানবাধিকার লঙ্ঘনের নিকৃষ্ট শিকারে পরিণত হয়েছিলেন সেই সময়। তারা কি করে এই যে এত রক্ত স্বপ্নের বিনিময়ে প্রাপ্তি, আমাদের যে এত বড় স্বাধীনতা, যে সুযোগ, সেটাকে পায়ে ঠেলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। যা কিছু হয়েছে আমি মনে করি সেগুলোকে পাস্ট অ্যান্ড ক্লোজড চিন্তা করে আজকের থেকেই তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে এই বিচার এবং এই অপসংস্কৃতির অবসানের জন্য প্রত্যেকটি পদক্ষেপ গ্রহণ তারা করবেন এবং এই ব্যাপারে তারা কোনো আপোষ করবেন না। তারা ক্ষমতায় থাকা অবস্থায় যদি এই বিচারগুলো সম্পন্ন করা না যায়, পৃথিবীতে আর কেউ এসে বিচার করবে বিশ্বাস করেন? সুতরাং নিজের ভাইয়ের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না, আমরা করতে পারবো না। আমাদের পরবর্তী জেনারেশনের সামনে আমাদের একটা সুদৃঢ় অঙ্গীকার, যে জেনারেশন তাদের রক্ত দিয়ে আমাদেরকে মুক্ত করেছে, তাদের রক্তের প্রতি সুবিচার করার স্বার্থেই মানবাধিকার লঙ্ঘনের যে ভয়াবহ সংস্কৃতি বাংলাদেশে ছিল, সেটার চির অবসান ঘটাতে হবে। সেটার জন্য প্রতিশোধ নেবার প্রয়োজন নাই। যারা বলেন এটা প্রতিশোধের বিচার, তারা একটা জ্ঞান পাপী। প্রতিশোধ এক জিনিস, আর ন্যায় বিচার নিশ্চিত করা আর এক জিনিস। ক্রিমিনাল কেসে আপোষ করা যায় না, মার্ডার কেসে। কেন বলেন তো? আপনার বাবা আগে মেরে ফেলেছে, আপনি বলেন যে আমি বিচার চালাবো না, কিন্তু সেটা আপনি বলতে পারবেন না, আইন আপনাকে পারমিট করে না। কেন করে না? যে আপনার বাবা আপনার জন্য বাবা ছিলেন, ঠিক আছে, কিন্তু উনি এই রাষ্ট্র, এই সমাজের একজন মানুষ ছিলেন। তার উপরে সংগঠিত অপরাধের বিচার না করলে সমাজটা অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হবে। সুতরাং এই সমাজকে অপরাধ মুক্ত রাখতে হলে আপনি ক্ষমা করলেও করতে পারেন, কিন্তু সমাজ বা রাষ্ট্র তাকে ক্ষমা করতে পারে না। সুতরাং প্রতিশোধ হচ্ছে ব্যক্তিগতভাবে, আমার বাবাকে তুমি মেরেছো, আমি তোমাকে মারবো, এর নাম প্রতিশোধ। কিন্তু ন্যায় বিচার হচ্ছে যে অন্যায় হয়েছে তার প্রপার প্রতিকার এবং ভবিষ্যতে অন্যায়ের রিকারেন্স, পুনরাবৃত্তি, এটা রোধ করে দেয়া।
সেই সুযোগ, অনন্য সুযোগ বাংলাদেশে তৈরি হয়েছে। আমাদের অসাধারণ মহাকাব্যিক জুলাই বিপ্লব সেই সুযোগ তৈরি করে দিয়েছে। আমাদের শহীদেরা, আমাদের আসহাবুল ইয়ামিন, আমাদের মুগ্ধ আবু সাইদ, রিয়া গোপ, আমাদের নাম না জানা 1400 শহীদ, তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুন সূর্যোদয় দেখেছে। এই সূর্যের আলো থাকতে থাকতেই অন্ধকার নরকের পিশাচ যারা ছিল তাদের প্রত্যেকের প্রাপ্য পাওনাটা বুঝিয়ে দিতে হবে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে। এবং সেই বিচার প্রক্রিয়া যতদিন শেষ না হবে আমরা প্রত্যেকেই সোচ্চার থাকব। মনে রাখতে হবে, একটা দোর্দণ্ড প্রতাপশালী স্বৈর শাসক 17 বছর বা আমাদেরকে ভয় দেখিয়েছে। তাদেরকে এক দৌড়ানিতে দিল্লি পর্যন্ত পৌঁছাতে যারা পেরেছে, যে বাচ্চা ছেলেরা, তারা এই রাষ্ট্র কাঠামোর অনেক কিছুরই, সব কিছুরই পরিবর্তন করার সক্ষমতা রাখে। সুতরাং তারা সেই পরিবর্তনটা করবেন। আমরা শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই সরকারের সাফল্য দেখতে চাই, আমরা তাদের ব্যর্থতা দেখতে চাই না। আমরা তাদের ক্রিটিসিজম অবশ্যই করব, কিন্তু আমরা তাদের শত্রুতা করছি না। আমরা চাই আমাদের বিপ্লবের মাধ্যমে অর্জিত যে সরকার, সেই সরকার বিপ্লবের স্পিরিটের সাথে তাদের কার্যক্রমের সামঞ্জস্যতা রাখুক, স্পিরিটকে সাথে নিয়ে চলুক। তাহলেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং বিশ্বের একদম সম্মুখ সারিতে আমরা আমাদের দেশ এবং জাতিকে দেখতে পাবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।